আর একটা নির্বাচন যদি না হয়, বাংলাদেশে একটা স্টেবিলিটি খুব বেশি প্রয়োজন। আইনশৃঙ্খলা অবনতি কেন হবে? হাসিনা চলে গেছে, আমরা সবাই মিলে তো আইনশৃঙ্খলাটাকে খুব কঠিনভাবে ফেস করব, মোকাবেলা করব। নির্বাচনের কথাও আসতেছে, সংস্কারের কথা আসতেছে, বিচারের কথাও আসতেছে। হাসিনার বিচার যদি আমরা না করতে পারি, জাতি কিন্তু আমাদেরকে ক্ষমা করবেন না। ছাত্ররা যার যার মতো করে ছাত্র রাজনীতি করবে, কিন্তু সেই রাজনীতিটা যেন হেলমেট বাহিনীর মতো না হয়, ছাত্রলীগের মতো যেন না হয়। ছাত্র শিবিরের অর্থের উৎস কি, ছাত্র দলের অর্থের উৎস কি? আমার মনে হয় এগুলা খুব নমিনাল জিনিস। ছাত্রদল জিততে হবে বা না জিতলে ছাত্রদল শেষ হয়ে যাবে, ওই ধ্যান ধারণার মধ্যে আমরা তো নাই। এটা জার্নালিস্টরা যাকে ভোট দেবে সেই আসবে, জনগণের বাহিরে আমরা আদারওয়াইজ কোনো কিছু চিন্তা করছি না। মাই ম্যান, মাই পার্টি, এক ব্যক্তি, এক দল, এক গেমই, এটা আমাদের মধ্যে নাই। এখান থেকে আমরা বের হয়ে গেছি বলেই 31 দফাকে আমরা সামনে নিয়ে আসছি। বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের একটা সম্পৃক্ততা আছে, মানুষের জন্য আমরা ফাইট করছি, মানুষের জন্য আমরা ফাইট করবো ইনশাল্লাহ। বাংলাদেশের ছাত্র রাজনীতির ধারাবাহিকতায় আপনি 80-র দশক বলেন, 90-র দশক বলেন, সেই ধারাবাহিকতা কিন্তু পরবর্তীতে কন্টিনিউ করে নাই। ছাত্র রাজনীতির ইমেজ বিভিন্নভাবে নষ্ট হয়েছে। ছাত্র রাজনীতির ইমেজটাকে নষ্ট করার জন্য তখন ছাত্রলীগ তাদের পার্টি ক্ষমতায়, নির্বাচন ছাড়া ক্ষমতায়, যা ইচ্ছা তা করবে, করছে। সেভাবে ক্যাম্পাসকে তারা এমনভাবে জিম্মি করেছে, সেখানে স্বাভাবিক কোনো ছাত্র রাজনীতি গড়ে ওঠার কোনো সুযোগ ছিল না। মেধার তো কোনো চর্চাই ছিল না। ইভেন মধুর ক্যান্টিনে বসে ছাত্র রাজনীতি করবে, সেখান থেকে সারা বাংলাদেশে অতীতে আমরা যেভাবে মধুর ক্যান্টিনে থেকে সারা বাংলাদেশে ছাত্র রাজনীতিকে গাইড করতাম, সে গাইডেন্স কিন্তু ছিল না। এবং আমাদের ছাত্রদল শুধু ঢাকা ইউনিভার্সিটি না, কেন্দ্রীয়ভাবে ঢাকা ইউনিভার্সিটির বাইরেও যে কোনো ইউনিভার্সিটি অথবা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তারা নিজেদেরকে এঙ্গেজ করতে পারে নাই। কারণ ছাত্রলীগ সেখানে চাঁদাবাজি করেছে, জিম্মি করে ছাত্রলীগ সেখানে ব্যবসায়ীদেরকে নিয়ে এসে মুক্তিপণ আদায় করত। তাদের যে অ্যাগ্রেসিভ ভূমিকা ছিল, তাদেরকে বলা হতো হেলমেট বাহিনী। এমন কোনো সন্ত্রাস, এমন কোনো অত্যাচার, নির্যাতন যেটা তাদের ছিল না, সবই ছিল। এগুলা করে তারা সেখানে ছাত্র রাজনীতির যে একটা ভাবমূর্তি, সেটাকে ধ্বংস করে দিচ্ছে। এখন ছাত্রদল সেই পরিপ্রেক্ষিতে বাইরে বসে অনেক সময় প্রটেস্ট করতে হতো, ভিতরে যেতে পারতো না। ভিতরে গেলেই তো মারামারি হতো, গণ্ডগোল হতো, এবং আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে, মারা গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মানে কি, ছাত্র রাজনীতির টোটাল পরিবেশটাকে তারা ধ্বংস করে দিয়েছে। এর মধ্যে 2024 পর্যন্ত ছাত্রদল যেভাবে কন্টিনিউ করে গেছে, বাইরে থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বলেন আর বিভিন্ন থানা, ওয়ার্ড, জেলায় নেতৃত্ব দিয়ে গেছে, তাও কিন্তু একেবারে ছাত্রদলের ভূমিকা খারাপ ছিল না। ছাত্রদল কিন্তু সারা বাংলাদেশে প্রতিবাদ প্রতিরোধ করার জন্য দীর্ঘ 15, 16, 17 বছর যে প্রক্রিয়ায় দায়িত্ব নিয়ে কাজ করেছে, এটা কিন্তু অন্য কোনো ছাত্র সংগঠন করে নাই। এটা কিন্তু অন্য কোনো ছাত্র সংগঠন করে নাই। এখন আপনি বলতে পারেন যে 15 বছর আমাদের ছাত্রদল অথবা আমাদের বিএনপি অথবা অন্যান্য রাজনৈতিক দল যুগপৎ যে আন্দোলন করে গেছে, এটা শেষ পর্যায়ে একটা ছাত্র জনতার আন্দোলন তৈরি হয়েছে, যেটা আপনি মিন করার চেষ্টা করেছেন। এই ছাত্র জনতার যে আন্দোলন, এই আন্দোলনটা কিন্তু আসলে হঠাৎ করে তো হয় নাই। এই আন্দোলনটা তৈরি হয়েছে কোটা মেধা নিয়ে আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনটা যেভাবে গড়ে উঠছে,
এটাকে আমরা সম্পূর্ণভাবে বলছি যে সর্বশেষ মুহূর্ত পর্যন্ত একটা ছাত্র জনতার গণ আন্দোলন তৈরি হয়েছে, তার মানে একটা গণ অভ্যুত্থান। সেখানে আমাদের ছাত্রদলের কিন্তু যথেষ্ট ভূমিকা ছিল। আমরা কোথাও ছাত্রদল সেখানে লিডিংয়ে থাকবে এই ধরনের মন মানসিকতা আমরা ছিলাম না। আমরা চেয়েছি যে এই যে জেনারেল স্টুডেন্টের সঙ্গে আমাদের স্টুডেন্টরা, সেখানেও তো আমাদের ছাত্রদের ভূমিকা ছিল। জেনারেল স্টুডেন্টদের মধ্যেও তো আমাদের ছাত্রদল সমর্থিত ছাত্ররা ছিল। তার মানে কি সবাই মিলে ফ্যাসিবাদের বিরুদ্ধে, রেজিমের বিরুদ্ধে, কর্তৃত্ববাদের বিরুদ্ধে, হেলমেট বা ছাত্রলীগ এই যে বাহিনী, এদের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তোলা। এবং শেষ পর্যন্ত আমাদের সাধারণ ছাত্র, আমাদের ছাত্রদল সবাই একাকার হয়ে গেছে এবং তাদের সঙ্গে সকল রাজনৈতিক দল, তাদের সঙ্গে সকল সাধারণ মানুষ একত্রিত হয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্বে যারা ছিলেন তারা কিন্তু দেখেন জুলাই মাস এবং সর্বশেষ শহীদ মিনারে যতগুলো প্রোগ্রাম করেছে সেখান থেকে আহ্বান করেছে যে আপনারা আমাদেরকে হেল্প করেন, আপনারা নেমে আসেন, একসঙ্গে আসেন। সকল রাজনৈতিক দল, সকল ছাত্র রাজনৈতিক দল যারা ছাত্র রাজনীতি করছে সবাই একত্রিত হয়ে কিন্তু এই মুভমেন্টে অংশগ্রহণ করেছে এবং যার ফলশ্রুতিতে শেষ পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং এটা একটা গণ অভ্যুত্থান যেটা হওয়ার এই দেশে তাই হয়েছে। একটা রাজনৈতিক দল গড়ে উঠবে এবং রাজপথ থেকে একটা রাজনৈতিক দল আসছে, আন্দোলনের মাধ্যমে আসছে, সংগ্রামের মধ্য দিয়ে আসছে। সম্পূর্ণভাবে আমরা এটাকে ইতিবাচকভাবে দেখছি আমাদের দল থেকে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং আমরা সেখানে তাদের সেই অনুষ্ঠানে গিয়েছি, আমি এবং আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ সাহেব। আমরা খুবই পজিটিভলি দেখি। এখন কথা হলো যে এখানে তাদের যে একটা বয়স, স্বাভাবিক কারণে তাদের মধ্যে বয়সের কারণে একটা স্পিরিট আছে, সেই স্পিরিট নিয়ে তারা রাজনীতি করবে এবং রাজনীতিটা যেন সম্পূর্ণ পজিটিভ হয়। পজিটিভ বলতে অন্যান্য রাজনৈতিক দল সবাই মিলে দেশের জন্য যেভাবে চিন্তা করছে বা করবে, আমরা মনে করি তারাও তাই করবে। আমরা সবাই মিলে যেহেতু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার কথাবার্তা, আমার বডি ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিনস পজিটিভ পলিটিক্স, এটা যেন কোনোভাবেই এমন কোনো কথার কারণে, এমন কোনো আচরণের কারণে অন্য রাজনৈতিক দলের সঙ্গে সাংঘর্ষিক না হয়। আমরা আশা করছি হবে না, কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ইদানিংকালে খুব বেশি করে লক্ষ্য করবেন তার প্রত্যেকটা বক্তব্য, ওনার কথাবার্তা, ওনার অ্যাটিটিউড, ওনার ধারণা, উনি যেভাবে আমাদেরকে গাইড করছেন, সব কিছু মিলে আমরা বিএনপি যেন একটা পজিটিভ পলিটিক্সের মধ্যে থাকি, আমাদের যেন কোনোভাবে ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয় এবং অন্য রাজনৈতিক দলের সঙ্গে আমাদের যেন কোনো সাংঘর্ষিক কথাবার্তাও না হয়, সেই ব্যাপারেও কিন্তু আমরা খুব সতর্ক আছি। কারণ আমাদের টার্গেটটা হলো যে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি, এখানে আমাদের ত্যাগ আছে, শ্রম আছে, ঘাম আছে, সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ব এবং সবাই টার্গেটের পয়েন্টটা কিন্তু একই, যে হাসিনাকে বিদায় জানানো। হাসিনা বিদায় হয়েছে, হাসিনা পালিয়ে গেছে, কিন্তু হয়তো হাসিনার দোসররা পালায় নাই, দোসররা গ্রেপ্তার হয় নাই, এখনও তাদের বিচার হয় নাই। কিন্তু আমাদের বৃহত্তর স্বার্থ রক্ষা করতে গিয়ে কোনোভাবেই যেন আমরা ক্ষুদ্র স্বার্থ নিয়ে নিজেদের মধ্যে কোনো মতবিরোধ তৈরি না হয়, সেই দিকে আমরা বেশি নজর রাখছি। তো সুতরাং আমাদের ছাত্র ভাইয়েরা যে স্পিরিট নিয়ে মাঠে আসেন, এই স্পিরিটটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। তাদের সঙ্গে আমাদের আলোচনা হবে, তাদের সঙ্গে আমাদের বৈঠক হবে, বৈঠক হয়েছেও, আলোচনা হয়েছেও, জেলে একসঙ্গে ছিলাম, একসঙ্গে কথা বলেছি, একসঙ্গে আন্দোলন করেছি, একসঙ্গে রাজপথে ছিলাম। সুতরাং সব কিছু মিলে আমাদের টার্গেটটা হলো আমাদের মধ্যে একটা সুদৃঢ় ঐক্য থাকা। এই ঐক্যটার উপর আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি।
বিগত 15, 16, 17 বছর কিন্তু আমরা সাংগঠনিক কাজ খুব একটা করতে পারি নাই, এবং সবসময় আমরা আন্দোলনের মাঠে ছিলাম। আগেই তো বলছি যে আন্দোলন করতে গিয়ে গুম, খুন, অত্যাচার, নির্যাতন, জেল, জুলুম কোনো কিছুই তো বাকি ছিল না। বারবার আমরা সবাই জেলে গিয়েছি, বের হয়েছি, আবার জেলে গিয়েছি। সংগঠন কিন্তু আমরা করতে পারি নাই। কিন্তু এর মধ্যে আমাদের যে একটা বড় ঐক্য ছিল নিজেদের মধ্যে, সেটা আমরা ধরে রেখেছি এইভাবে মুভমেন্টটাকে গতিশীল বা বেগবান করানোর জন্য। সেটা হলো আমাদের ছিল পদযাত্রা, সমাবেশ, গণসমাবেশ, মহাসমাবেশ, মানববন্ধন, এই ধরনের মিটিংয়ের পর মিটিং আমরা কন্টিনিউ করে গেছি, কিন্তু সংগঠন করতে পারি নাই। ইদানিংকালে আপনি লক্ষ্য করবেন যে 5 তারিখের পর, তার আগেও ছিল, কম ছিল, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যে প্রক্রিয়ায় আমাদের সংগঠন তৈরি হবে সম্পূর্ণভাবে কাউন্সিলের মাধ্যমে, এবং আমাদের নেতাকর্মীদের মধ্যে যে একটা স্পিরিট আমরা থ্রো করেছি, সেই কাউন্সিলটা হলো এই ধরনের যে আমাদের এটা হলো পার্টির যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র অনুযায়ী ওয়ার্ড থেকে নির্বাচিত হয়ে আমাদের নেতৃত্ব নির্বাচিত হবে, নেতৃত্ব আসবে। একটা ওয়ার্ডে, বিএনপির বেলায় বলি, একটা ওয়ার্ড, একটা ইউনিয়নের একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডের ধরেন কমপক্ষে 200 জন সাধারণ সদস্য হবে, যারা বিএনপিকে সমর্থন করেন, যারা বিএনপির অ্যাক্টিভিস্ট, যারা বিএনপির নেতৃত্বে আছেন, সবাই মিলে কমপক্ষে 200, উপরে সেটা 250 হতে পারে, উপরে সেটা 300 হতে পারে, 400 হতে পারে, সবাই মিলে ভোট দিয়ে ওই ওয়ার্ডের একটা নির্বাহী বা কার্যকরী কমিটি গঠন করবে 51 সদস্য বিশিষ্ট। তার মানে 300 বা 250 বা 200 থেকে 51-তে আসলো, এবং এটা সম্পূর্ণ কাউন্সিলের মাধ্যমে একদম গণতান্ত্রিকভাবে। তাহলে একটা ওয়ার্ডে যদি 51 জন হয়, একটা ইউনিয়নে 9টা ওয়ার্ড, 51 × 9 459। এই 459 জনের ভোটে আমার ইউনিয়ন কমিটি হবে। তাহলে ওয়ার্ড করতে একটু হয়তো সময় লাগতে পারে, ইউনিয়ন করতে পরবর্তীতে সময় লাগবে না, থানা করতে সময় লাগবে না, জেলা করতে সময় লাগবে না। তারেক রহমান সাহেব আমাদের গঠনতন্ত্রকে এমনভাবে ফলো করানোর জন্য আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আমাদের সাংগঠনিক সম্পাদক, আমাদের যুগ্ম মহাসচিব যারা আছেন, তাদের মাধ্যমে আমরা সম্পূর্ণ প্রক্রিয়াটা গণতান্ত্রিকভাবে উঠে নিয়ে আসতেছি। তার মানে বিএনপিতে এবং বিএনপির অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন যেগুলো আছে, সবগুলো কিন্তু একই প্রক্রিয়ায় আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচনের মধ্য দিয়ে আমরা নেতৃত্ব নির্বাচন করতেছি। সুতরাং এটা আমাদের দল যেভাবে সুসংগঠিত হচ্ছে, শক্তিশালী হচ্ছে, ঐক্য বৃদ্ধি পাচ্ছে, সুদৃঢ় ঐক্য হচ্ছে, এবং দলের মধ্যে যে মতভেদ বা এই যে মাঝে মাঝে একটু ঝগড়াঝাটি হয়, সেটা কমে আসতেছে বা সেটা কমেই যাচ্ছে। না পারার কোনো কারণ নাই। দেখেন, এই 31 দফার মূল ভিত্তি হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 19 দফা সর্বপ্রথম। এরপরে আসেন ভিশন 2030, যেটা আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2017 সালে দিয়েছেন, ভিশন 2030। 2018 নির্বাচনের পরে, যে নির্বাচনে শেখ হাসিনা বলেছিলেন আমার উপর আস্থা রাখেন, আমার উপর বিশ্বাস রাখেন, এরপর তো রাতের অন্ধকারে ভোট হলো। এরপরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ম্যাডাম যখন জেলে ছিলেন, তখন দায়িত্ব নিলেন। তিনি 2018 সালের নির্বাচনের পরে আমাদেরকে, বিশেষ করে বিএনপি মিডিয়া সেল, আমরা যারা দায়িত্বে ছিলাম, আমাদেরকে উনি অফিসিয়াল আনঅফিসিয়ালি সর্বপ্রথম মাঠে একটা জরিপের জন্য পাঠালেন। আমরা বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে প্রত্যেকটা বিভাগে গিয়েছি, প্রত্যেকটা জেলায় গিয়েছি, বৃহত্তর জেলা। সেখানে পেশাজীবীদের সঙ্গে আমরা বসেছি, পেশাজীবী নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র বা যুব সমাজের নেতৃবৃন্দ, এরপরে আমরা সেই ডিস্ট্রিক্ট বা সেই ডিভিশনের সিনিয়র সিটিজেন যারা রয়েছেন, তাদের সঙ্গে আমরা বসেছি। আমরা গোল টেবিল বৈঠক করেছি, আমরা সেমিনার করেছি, সিম্পোজিয়াম করেছি, আলোচনা করেছি। সেখানে প্রাথমিক অবস্থায় এই 27 দফা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে, এবং সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করা যায় কিনা,
দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হলে কি ধরনের হতে পারে, আপার হাউস লোয়ার হাউসের অ্যাক্টিভিটিস কি হতে পারে, আপার হাউসে শ্রেণী পেশার নেতৃত্ব কারা থাকবেন, কিভাবে আসবেন, ভোট প্রক্রিয়া হবে নাকি লোয়ার হাউসের যে ইলেকশনটা হবে সেই ইলেকশনের সমানুপাতিক হারে আসবে, এগুলো নিয়ে ব্যাপক বিশ্লেষণ হয়েছে, ব্যাপক আলোচনা হয়েছে এবং এই আলোচনাটা মাঠ পর্যায়ে হয়েছে। এই আলোচনা আমরা উঠে নেওয়া যখনই আমরা যে ডিভিশনে গিয়েছি, যে ডিস্ট্রিক্টে গিয়েছি, পরে কিন্তু আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সঙ্গে বসেছি, আলোচনা করেছি, ব্যাপক আলোচনা হয়েছে এগুলো নিয়ে। এটা কিন্তু হঠাৎ করে হয় নাই, দুই এক বছরের মধ্যে কিন্তু হয় নাই। এটা 2018 নির্বাচনের পর ওনার মাথায় যখন আসলো যে এই শাসন ব্যবস্থায় দেশ চলে না, এখানে এক ব্যক্তির শাসন, এখানে একদলীয় শাসন, এখানে একঘেয়েমি শাসন, এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এখান থেকে যদি বের হয়ে আসতে হয় তাহলে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে যদি চলে যাই তাহলে শাসন ব্যবস্থার পরিবর্তন হবে এবং সেই শাসন ব্যবস্থার পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির একটা স্বাভাবিক পর্যায়ে আসবে, বাংলাদেশের নতুন শাসন ব্যবস্থা আসবে এবং সমাজে আমরা রাজনৈতিকভাবে কিছু দিতে পারবো। এক ব্যক্তির শাসন থাকবে না, একঘেয়েমি শাসন থাকবে না, একদলীয় শাসন থাকবে না। সব কিছু মিলে 2022 সালে যারা যুগপৎ আন্দোলন করেছিলেন আমাদের সঙ্গে, তাদেরকে নিয়ে তিনি বসলেন। বসার পর সেই 27 দফা 31 দফায় উত্তীর্ণ হয়। ওনারা কিছু পরামর্শ দিয়েছেন, কিছু আলোচনা করেছেন, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে 27 দফা 31 দফাতে আছে এবং সেটা অফিসিয়ালি রাষ্ট্র কাঠামো মেরামতের যে আলোচনাটা চলে আসে অফিসিয়ালি, যেটা মানে ডিক্লেয়ার ছিল, সেটা 2023 সালে এটা অফিসিয়ালি ডিক্লেয়ার হয়েছে, যার ভিত্তিতে সেই 31 দফা নিয়ে আজকে আমরা এবং যুগপৎ আন্দোলনের যারা আমাদের শরিক ছিলেন, আন্দোলনের পার্টনার ছিলেন, ফ্যাসিবাদ বিরোধী, সবাইকে নিয়ে এটা আমরা এখন পর্যন্ত কন্টিনিউ করে যাচ্ছি। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আজকে দেখেন বাংলাদেশে, যেটা আমরা 5 বছর আগেও চিন্তা করে নাই যে 31 দফা এত পপুলার হবে, আজকে কিন্তু 31 দফা খুবই পপুলার। এই কারণে পরপর 2 বার প্রধানমন্ত্রী থাকবেন না, সেখানে জুডিশিয়ারির একটা সংস্কারের কথা বলা হয়েছে, পার্লামেন্টের 70 অনুচ্ছেদে সেখানে সংস্কারের কথা বলা হয়েছে, মিডিয়া কমিশনের কথা বলা হয়েছে, সেখানে আপনার স্বাস্থ্যনীতি কি হবে, শিক্ষানীতি কি হবে, অর্থনীতি কি হবে, সব কিছু মিলে একটা রেইনবো নেশন কিভাবে আমরা তৈরি করতে পারি, এই সমস্ত আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত আপনারা দেখবেন যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথাগুলো বলছেন তার সঙ্গে কিন্তু আমাদের একটা সিমিলারিটি আছে। সুতরাং আমরা যে সংস্কারটা 5 বছর আগে চেয়েছি, সেটা আজকে এই গত 2-3 মাসের মধ্যে এই বর্তমান গভর্নমেন্টের যে সংস্কার কমিটি যেটা আজকে প্রস্তাব দিয়েছেন অনেকটা মিলে যায়। সংস্কার তো এটা একটা চলমান প্রক্রিয়া। এই অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্বটুকু পালন করছেন, আমরা কিন্তু এর বাহিরে না, আমরা এই সংস্কারের পক্ষে। আমরা চাচ্ছি যে সংস্কারটা হওয়া উচিত, সংস্কারটার সঙ্গে আমাদেরও যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে প্রস্তাবনা 31 দফার, এটা একটা কিন্তু মিল হয়ে গেছে, অনেক মিল আছে। তো সুতরাং একদিকে সংস্কার চলবে, আরেকদিকে নির্বাচনের প্রক্রিয়া চলবে এবং ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস অত্যন্ত সম্মানিত সজ্জন ব্যক্তি, তিনি নিজেই বলেছেন যে এটা করতে হয়তো 3 মাস লাগবে, 3 মাসের জায়গায় 4 মাস লাগবে, 5 মাস লাগবে, 6 মাস লাগবে, অসুবিধা তো নাই। কিন্তু একটা ইন্টেরিয়র গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার তো একটা অল্প দিনের জন্য সরকার। হ্যাঁ, তাদের একটা দায়িত্ব আছে, সে দায়িত্ব পালন করার জন্য আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করছি এবং করব। কেন করব? ফ্যাসিবাদের হাত থেকে আমরা দেশটাকে রক্ষা করেছি আন্দোলন করে, সবাই বাংলাদেশটাকে, আগামীর বাংলাদেশটা যেন সুন্দর হয়। আমাদের টার্গেট পয়েন্ট কিন্তু এক, সবার উদ্দেশ্য এক। সবাই যদি উদ্দেশ্য লক্ষ্য যদি এক হয়, তাহলে সংস্কারও যদি চলমান প্রক্রিয়াই থাকে, এটাই বাস্তব, তাহলে তো আমাদের এখানে দ্বিমত থাকার কোনো কারণ নাই। খুব সামান্য কথা নিয়ে আমরা যদি একে অপরের সঙ্গে দ্বিমত করি, তাহলে আজকে যারা পালিয়ে গিয়েছে, যাদের হাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, যে টাকা তারা লুট করে নিয়েছে, পাচার করে নিয়েছে,
তারা দেশের বাইরে বসে ষড়যন্ত্র করতেছে, ভিতরে থেকেও ষড়যন্ত্র করতেছে। তারা আমাদের এখন চাওয়া পাওয়া কিন্তু জনগণের চাওয়া পাওয়ার উপর নির্ভর করবে। জনগণের চাওয়া পাওয়া কি, আমাদের রাজনৈতিক দলের চাওয়া পাওয়া কি? ফার্স্ট, হাসিনার বিচার হওয়া উচিত। বিচার প্রক্রিয়াটা কিন্তু খুব লো প্রোফাইলে হচ্ছে, দেখতেছি তো আমরা। আমাদের মামলা কিন্তু এখনো প্রত্যাহার হয় নাই। আমরা যারা বিগত সময় আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমাদের মামলা প্রত্যাহার হয় নাই। এগুলো তো প্রায়োরিটি বেসিস করতে হবে। তারপরে যারা গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, ওই পরিবারগুলোকে আর্থিক সহযোগিতা করেছেন খুব যৎসামান্য। কিন্তু বিগত 15-16 বছর যারা আন্দোলন করতে গিয়ে গুমের শিকার হয়েছেন, যে পরিবার খুনের শিকার হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন, তাদের পাশে এই গভর্নমেন্ট যতটুকু পারে দাঁড়াইতে হবে এবং খুব দ্রুততার সহিত করতে হবে। এর মধ্যে সংস্কার চলতেছে, এর মধ্যে আবার নির্বাচন প্রক্রিয়ার কাজও চলবে। সব কিছু মিলে গভর্নমেন্টের কাজ কিন্তু অনেক। এই কাজগুলো খুব দ্রুততার সহিত করতে হবে এবং রাজনৈতিক দলের সহযোগিতা করতে হবে। আমি এখানে একটা স্লো প্রক্রিয়া দেখতেছি। স্লো প্রক্রিয়াটা জন্য আমরা বারবার হয়তোবা বলি যে একটা রোড ম্যাপ দেন। আর একটা নির্বাচন যদি না হয়, বাংলাদেশে একটা স্টেবিলিটি খুব বেশি প্রয়োজন। ব্যবসায়ীরা ইনভেস্ট করবে, আপনি দেখেন সবাইকে ইনভেস্ট করছে। ফরেন কারেন্সি কি সহজে আসতেছে? ফরেন ইনভেস্টমেন্ট কি হচ্ছে? তাহলে আইনশৃঙ্খলার অবনতি কেন হবে? হাসিনা চলে গেছে, আমরা সবাই মিলে তো আইনশৃঙ্খলাটাকে খুব কঠিনভাবে ফেস করব, মোকাবেলা করব। কিন্তু আমরা সবার সহযোগিতার পরও যদি আইনশৃঙ্খলার অবনতি হয়, এটা কিন্তু মানুষ খুশি হবে না, মানুষ খুশি হচ্ছে না। এই জন্য মানুষের যে ডিমান্ড, আজকে যে জরিপগুলো আপনাদের থেকে হয়ে আসতেছে, সাংবাদিকদের মাধ্যমে, বিভিন্ন এজেন্সির মাধ্যমে, তারা বলতেছে যে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ আজকে নির্বাচন চায়, সংস্কারও চায়, নির্বাচনও চায়, আমরাও চাই। তাহলে নির্বাচন হলে কি হবে? জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে সেখানে আমরা আমাদের অবস্থান থেকে বলেছি যে আমরা বিএনপি এককভাবে সরকার গঠন করব না। আমরা আমাদের 31 দফার ভিত্তিতে আমরা সরকার গঠন করতে চাই এবং সেভাবে দেশ চালাতে চাই, এবং সেই প্রক্রিয়ায় দেশে একটা জাতীয় ঐক্যমতের সরকার প্রতিষ্ঠিত হবে। যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, সবাই মিলেই তো এই দেশটাকে আমাদের লক্ষ্যে নিয়ে যেতে হবে। অন্তর্বর্তী সরকারে কেন আমার দলীয় লোক থাকতে হবে? দলীয় লোক থাকার পক্ষে তো আমরা ছিলাম না। অন্তর্বর্তীকালীন সরকার এটা কিন্তু একটা নিরপেক্ষ সরকার। আমরা যারাই আছি নিরপেক্ষতার সহিত উনি দায়িত্ব পালন করবেন। যার কারণেই একজন অ্যাডভাইজারকে পদত্যাগ করতে হলো, করে এসেই তিনি একটা রাজনৈতিক দল গঠন করলেন তার নেতৃত্বে। এখন অন্য যারা আছেন, আমি তো মনে করি তারাও পদত্যাগ করা দরকার, করে হয় ওই রাজনৈতিক দলেই থাকবেন, নাহলে নিরপেক্ষতার অবস্থানেই থাকবেন। এগুলো আসলে চিন্তার ব্যাপার। দেশকে নিয়ে চিন্তা আমরা যেভাবে করি, আমি যেভাবে করি, 10 জনে তো করেন, ওনাদেরকেও করতে হবে। ওনারা বেশি করেন এই যুগের হিসাবে। আমরা মনে করি যারা এই যুগের নেতৃত্ব দিচ্ছেন, যারা আমাদের ছাত্র নেতৃত্বে ছিলেন এই আন্দোলন সংগ্রামে, তারা আমাদের চেয়ে বেশি চিন্তা করেন। আমরা তাদের চিন্তাকে তো অনার করি, সম্মান দিই, এবং এই সম্মানের ভিত্তিতে দেশে একটা জাতীয় ঐক্য থাকবে, জাতীয় ঐক্যমতের সরকার হবে, এবং মানুষের যে চাওয়া পাওয়া, যে টার্গেট, যে লক্ষ্য, সেখানে পৌঁছতে যেন কোনো অসুবিধা না হয়। সেই জন্য নির্বাচনের কথাও আসতেছে, সংস্কারের কথা আসতেছে, বিচারের কথাও আসতেছে। আর হাসিনার বিচার প্রায়োরিটি। হাসিনার বিচার যদি আমরা না করতে পারি, জাতি কিন্তু আমাদেরকে ক্ষমা করবেন না। বিএনপি আগেও চেয়েছে, এখনো চায় একটা প্রতিষ্ঠান, দ্যাট মিনস একটা ক্যাম্পাস। সেই ক্যাম্পাসে অবশ্যই কৌশলী হয়ে যদি বলা হয় যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করা যাবে না, এখানে আমার আপত্তি আছে। আপত্তিটা এখানে, আপনার 5 তারিখের পর সবাই তো স্বাভাবিক প্রক্রিয়ায় ছাত্র রাজনীতি করবে, ছাত্র রাজনীতির ঐতিহ্য ফিরে আনবে। ভাবমূর্তি যেটা ক্ষুণ্ণ হয়েছে সেখান থেকে বের হয়ে আসতে হবে। ছাত্ররা যার যার মতো করে ছাত্র রাজনীতি করবে, কিন্তু সেই রাজনীতিটা যেন হেলমেট বাহিনীর মতো না হয়, ছাত্রলীগের মতো যেন না হয়। এখন কেউ করবে কেউ করবে না, এটা নিয়ে কৌশল অবলম্বন করবে, না ছাত্রদল করতে পারবে না, এই ধরনের অবস্থান থেকে আমি মনে করি বের হয়ে আসা উচিত। আরেকটা জিনিস ইদানিংকালে আমরা প্রায় লক্ষ্য করি, ছাত্র সংগঠনের
রাজনীতি করার পিছনে তো তাদের আর্থিক কিছু টাকা পয়সা তাদের লাগে, বা রাজনৈতিক দলেরও লাগে। এখন কেউ কেউ বলছেন যে টাকার উৎস কোথায়, এটা নিয়ে একটা কম্পিটিশন। ফেসবুকে দেখবেন যে ছাত্র শিবিরের এই রাজনীতি করতে গেলে টাকার উৎস কি, অর্থের উৎস কি, ছাত্র দলের অর্থের উৎস কি। আমার মনে হয় এগুলো খুব নমিনাল জিনিস, খুব নমিনাল। আমরা তো ছাত্র রাজনীতি করেছি, এই ধরনের প্রশ্ন অ্যারাইজ করে নাই। এই সমস্ত প্রশ্ন করে একে অপরের সঙ্গে দ্বিধা বিভক্তি হয়ে আমরা কিন্তু নিজেদের অবস্থান থেকে, ক্যাম্পাসের অবস্থান থেকে, শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান থেকে ছাত্র রাজনীতির ভাবমূর্তিটাকে কিন্তু ক্ষুণ্ণ করতেছি, সরে যাচ্ছি। সুতরাং এগুলা না করে নির্বাচনের জন্য প্রপারলি একটা ছাত্র সংসদ নির্বাচনের জন্য ফ্রি ফেয়ার পরিবেশটা যেন সবার জন্য উন্মুক্ত থাকে, সেটা করে ছাত্রদল যে কোনো মুহূর্তে নির্বাচন করবে, কোনো অসুবিধা নেই। ছাত্রদল জিততে হবে বা না জিতলে ছাত্রদল শেষ হয়ে যাবে, ওই ধ্যান ধারণার মধ্যে আমরা তো নাই। এটা জার্নালিস্টরা যাকে ভোট দেবে সেই আসবে। এখন ছাত্রদল এখানে কম্পিটিশনে যাবে। কম্পিটিশন কি? আমি ছাত্রদের অধিকার রক্ষা করব, আমি ছাত্রদের বেতন ভাতা নিয়ে কথা বলবো, ছাত্রদের বই খাতা নিয়ে কথা বলবো, ছাত্র রিলেটেড যত জিনিস আছে সেগুলো নিয়ে আমি বেশি প্রাধান্য দিব, সেগুলোই কথা বলবো। ইদানিংকাল আপনি লক্ষ্য করেন 5 তারিখের পর, যেহেতু এতদিন রাজনীতি করার তেমন কোনো সুযোগ ছিল না, এখন ছাত্রদল রাজনীতি করার সুযোগ পাচ্ছে। এখন ক্যাম্পাসে যাবে, ক্যাম্পাসে পজিটিভ পলিটিক্স করবে, ছাত্রদের কল্যাণে কাজ করবে, যেটা ছাত্রদের কল্যাণে আমরাও করেছি, অতীতও করেছি। সুতরাং ছাত্রদলকে কেউ যদি মনে করে যে একটা কৌশল করে দূরে সরে রাখবে, এটা কিন্তু তাদের ভুল হবে। ওইখান থেকে সরে এসে এটা ওপেন কম্পিটিশনের ব্যাপার। হেরে গেলে হেরে যাবে, জিতলে তো ভালো, ফাইন। তো জিতেরই তো কথা। ছাত্রদল যদি না জিতে ক্যাম্পাসে জিতবেটাকে? কারণ ছাত্রদল তো অলওয়েজ ধারাবাহিকভাবে পজিটিভ পলিটিক্স করে আসছে, যার কারণে ছাত্রদলের একটা সুনাম আছে এখন পর্যন্ত। আমি কেন চ্যালেঞ্জ মনে করব? তারা একটা রাজনৈতিক দল। বাংলাদেশে রাজনৈতিক দলের সংখ্যা তো 70, 80, 90, 100 আছে। তারা আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসছে। এই জন্য আমি ফার্স্ট টাইম বলেছি যে এটা ইতিবাচক। আমরা তাদের কাছে তো পজিটিভ পলিটিক্স আশা করি। আমি অবশ্যই মনে করছি যে তারা পজিটিভ পলিটিক্স করবেন। কেন চ্যালেঞ্জ হবে? চ্যালেঞ্জ হওয়ার কোনো কারণ নাই। জনগণ যাকে মনে করবেন, তরুণরা যাকে ভালো মনে করবেন, তাকেই তো ভোট দিবেন। সেটা তো আমাকে মেনে নিতে হবে, যেটা আওয়ামী লীগ কখনো মানে নাই। এই জন্য আওয়ামী লীগ তরুণদেরকে ভোটার করে নাই, ভোট দিতে দেয় নাই, জনগণকে জিম্মি করেছে, একদলীয় ভোট করেছে, এক ব্যক্তির ভোট করেছে। কিন্তু বিএনপি আজকে যে পর্যায়ে এসেছে, তারা সম্পূর্ণভাবে একটা ডেমোক্রেটিক ওয়েতে চলার দল। বিএনপি ডেমোক্রেটিক পন্থাটাকে প্রাধান্য দিচ্ছে। একটা নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে যে দলে আসুক, এবং সেখানে কারোর সঙ্গে কারো জোট হতে পারে, নির্বাচনী জোট হতে পারে, নির্বাচনের পরে জোট হতে পারে, সরকার গঠনে জোট হতে পারে। এবং আমাদের প্রক্রিয়া থেকে আমরা বারবার বলেছি, 31 দফা সেটাই বলে যে সর্বশেষ আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, সবাই মিলে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করে। এখন পর্যন্ত এই ধরনের কোনো আলোচনা হয় নাই, কিন্তু ওদের সঙ্গে আমাদের খুবই বন্ধুত্বের সম্পর্ক, ছোট ভাই বড় ভাইয়ের সম্পর্ক, রাজনৈতিক দলের সম্পর্ক। আমরা তাদেরকে ইফতারের দাওয়াত দিয়েছি, ইনশাল্লাহ তারা আসবেন। তারা যেরকম ইয়াংদের নেতৃত্ব দিচ্ছে, আমিও কিন্তু ইয়াংদের নেতৃত্ব দিচ্ছি, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও কিন্তু ইয়াংদের নেতৃত্ব দিচ্ছে। সুতরাং আমার অভিজ্ঞতা, আমার দলের ইয়াং নেতৃত্বের অভিজ্ঞতা, এবং আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ইয়াংদের অভিজ্ঞতা, এটা কিন্তু অনেক পজিটিভ। সুতরাং ইয়াংরা আমাদেরকেও তো সমর্থন করবেন বলে আমি বিশ্বাস করি, এবং করছেন। কারণ ইয়াংরা দেখবে যে আমাদের এই নেতৃত্বের মধ্যে আমাদের অভিজ্ঞতা কতটুকু, আমরা দেশ পরিচালনা করতে কতটুকু সক্ষম হব, তারা খুব পজিটিভলি আমাদেরকে নেবেন। এটা আমার দৃঢ় বিশ্বাস।
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রায়ই বলেন এবং আপনাদের সামনে জাতির সামনে বলেছেন যে আগামী নির্বাচন যেটা হবে খুব কঠিন নির্বাচন হবে। এটা একটা চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য ইতিমধ্যে তিনি বিএনপির জেলা জেলায় প্রতিনিধি সভা করিয়েছেন, সম্মেলন করাচ্ছেন, গণতান্ত্রিকভাবে সম্মেলন কাউন্সিল হয়ে উঠে আসতেছে এবং এই যে আমাদের সর্বশেষ যে বর্ধিত সভা খুব স্পেসিফিকভাবে তিনি সেখানে উল্লেখ করেছেন প্রস্তুতি নেওয়ার জন্য কী ধরনের প্রস্তুতি হতে পারে এবং আমাদের মধ্যে নিজেদের মধ্যে যেন একটা সুদৃঢ় ঐক্য থাকে সেই ঐক্যটাকে তিনি প্রাধান্য দিয়েছেন। ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। সব কিছু মিলে আমরা খুব পজিটিভ পলিটিক্স করার জন্য কাজ করে যাচ্ছি ওনার নেতৃত্বে। এখন আমরা খুব ওভার কনফিডেন্সে ভুগছি না। আমরা জনগণের ম্যান্ডেটটাকে আদায় করার জন্য আমরা তৃণমূল পর্যায় থেকে যেভাবে দাফে দাফে কাজ করার দরকার প্রতিনিয়ত কিন্তু আমরা মাঠে আছি, প্রত্যেকটা প্রোগ্রামে আমরা মাঠে আছি, জনগণকে এঙ্গেজ করার মতো প্রোগ্রাম দিচ্ছি, জনগণকে সম্পৃক্ত করে আমরা কাজ করতেছি। জনগণের বাহিরে আমরা আদারওয়াইজ কোনো কিছু চিন্তা করছি না। মাই ম্যান মাই পার্টি, এক ব্যক্তি এক দল একঘেয়েমি, এটা আমাদের মধ্যে নাই। এখান থেকে আমরা বের হয়ে গেছি বলেই 31 দফাকে আমরা সামনে নিয়ে আসছি। আর দেখেন জামাতের আদর্শভিত্তিক রাজনীতি করবে, আমি আমার আদর্শভিত্তিক রাজনীতি করছি। আমার আদর্শটা কি? আমি আমার প্রেসিডেন্ট জিয়া কিভাবে আদর্শটা দিয়েছেন, তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি করেছেন। বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতির মধ্যে কি আছে? এটা মাটি মানুষের, সাধারণ মানুষের দল, সাধারণ মানুষের রাজনীতি, গণমানুষের দল, গণমানুষের রাজনীতি। খুব এটাকে কঠিনভাবে দেখার কিছু নাই, এটা কোনো জটিল সমীকরণ না। এই বিএনপির রাজনীতিটা এটা আমজনতার পার্টি, সাধারণ মানুষের পার্টি। সুতরাং এখান থেকে নেতৃত্ব বের হয়ে ওইভাবে আসে, আমরা ওইভাবেই চিন্তা করছি। যেমন জিয়া রহমানের রাজনীতি, খাল কাটার রাজনীতি। খাল কার জন্য, কেন এই খাল কাটাটা হলো? খাল কাটতেছি, পানি আসতেছে, পানিতে মাছ চাষ করতেছি, পানিটা খেতে দিচ্ছি, খালের দুই পাশে গাছ লাগাচ্ছি, তারপর এখানে হাঁস মুরগির খামার হচ্ছে, চাষ হচ্ছে, ফসল দ্বিগুণ হচ্ছে, উৎপাদন হচ্ছে। মার্কেটটা কি? ধানের শীষ। ধানের শীষটা সাধারণ মানুষ, সাধারণ এই যারা জীবন জীবিকা সবাই এটার সঙ্গে সম্পৃক্ত। এটা খুব একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে মানুষের সঙ্গে এঙ্গেজ হয়ে পড়েছে এই রাজনীতিটা, আদর্শভিত্তিক এই আদর্শ, এই রাজনীতি বিএনপি জাতীয়তাবাদ। আর এই বাংলাদেশের জাতীয়বাদটা দেখেন, এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, গাড়ো, চাকমা, মারমা, সব জাতি বর্ণ গোত্র বিশেষ সবাইকে নিয়ে বাংলাদেশি। আমরা এই জন্য বাঙালি বলি না, কারণ পার্শ্ববর্তী দেশ পশ্চিমবঙ্গের যারা আছে, কলকাতার যারা আছে, তারা তো বাংলাদেশ বলে না, বাংলাদেশি বলে না, তারা বাঙালি বলে। কিন্তু আমরা বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে যারা আছি, জিয়া রহমান সেই পলিটিক্সটা দিয়ে গিয়েছে। তো সুতরাং জিয়া রহমান একটা পপুলার জনপ্রিয় রাষ্ট্রপ্রধান ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার আপসিক ভূমিকার জন্য আন্দোলন সংগ্রামে যেভাবে কষ্ট করেছেন, নেতৃত্ব দিয়েছেন এবং ইভেন এই শুধু এরশাদের বিরুদ্ধে না, এই ফ্যাসিস্টের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। সংগ্রাম করতে গিয়ে তিনি জেল খেটেছেন, তিনি অত্যাচারিত হয়েছেন, তিনি নির্যাতিত হয়েছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, মামলা খেয়েছেন, সাজাপ্রাপ্ত হয়েছেন। আমরা সবাই ওনাদের নেতৃত্বে সারা বাংলাদেশে অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি, জেল খেটেছি। এটা তো একদিনের ব্যাপার না, হঠাৎ করে তো না। সুতরাং বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের একটা সম্পৃক্ততা আছে। মানুষের জন্য আমরা ফাইট করছি, মানুষের জন্য আমরা ফাইট করবো ইনশাআল্লাহ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি ওনার পজিটিভ পলিটিক্সটা নিয়েই মাঠে নেমেছেন, আমাদেরকে গাইড করছেন। আমরা তার কথাগুলোকে ব্র্যান্ডিং করছি। আমাদের প্রত্যেকটা বক্তব্য দেখবেন, প্রত্যেকটা আমাদের বডি ল্যাঙ্গুয়েজে দেখবেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে দেখবেন, প্রত্যেকটা মিটিংয়ে দেখবেন, সমাবেশে দেখবেন যে আমাদের মধ্যে চেঞ্জ চলে আসছে। আমরা সমস্ত কিছু এখন নতুন করে, নতুন আঙ্গিকে জনগণের পাশে থেকে জনগণকে সম্পৃক্ত করে জনগণের জন্য, জাতির প্রয়োজনে আমরা সেই দিকে যাচ্ছি। তার মানে প্ল্যানটা কার? প্ল্যানটা সম্পূর্ণ তারেক রহমানের। এই জন্য তারেক রহমানের কথাগুলোকে ব্র্যান্ডিং করতেছি, তারেক রহমানের স্টাইলটাকে ব্র্যান্ডিং করতেছি, তারেক রহমানের পরিকল্পনাটাকে ব্র্যান্ডিং করতেছি। এই সব কিছু মিলে আজকে আমরা এই ওনার অপেক্ষায় আছি। দুইটা জিনিস, একটা হলো কিছু আইনি জটিলতা এখনো আছে। এটা বাংলাদেশেও যেমন আইনি জটিলতা আছে, লন্ডনেও তেমন আইনি জটিলতা আছে। তারপরেও আমরা আশা করছি যে তিনি খুব শীঘ্রই আমাদের মাঝে আসবেন এবং তাকে নিয়েই তো আমাদের পথ চলা সামনের এই দেশটা গড়ার জন্য। বাংলাদেশে
তারেক রহমান যেভাবে আজকে মানুষের কাছে জনপ্রিয় হয়েছেন, আরও বেশি জনপ্রিয় হবেন ওনার কাজের মধ্য দিয়ে, এবং ওই চিন্তাটা ওনার মধ্যে আছে, যেটা আমরা প্রত্যক্ষভাবে ওনার সঙ্গে কাজ করতে গিয়ে দেখি।